জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে, তবে ফলাফল পেতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম। বিভিন্ন কেন্দ্রে কাস্ট হওয়া ভোটের গড় হার ৬০ থেকে ৬৫% বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর মধ্যে ভোট গণনা দেখার জন্য প্রার্থী, তাদের প্রতিনিধি এবং উৎসুক শিক্ষার্থীরা ভিড় করেছেন সিনেট ভবনের সামনে। ভোট গণনা উপলক্ষে পুরো ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এবারে জাকসু নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় ১,৫৩৪ জন পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন আনসার সদস্য। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু এখন আছি জাকসু নির্বাচনের যে কার্যালয়, নির্বাচনের কার্যালয়, জাকসু জাকসু নির্বাচন কমিশনের অফিসে। আমরা যদি একটু বলি যে আজকে কিন্তু সকালে এসে আমরা একটি দুঃখজনক ঘটনার সাক্ষী হয়েছি যে সকালবেলা চারুকলা বিভাগের একজন শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নামের এই শিক্ষার্থী কিন্তু দায়িত্ব পালন করতে আসে, শিক্ষিকা তিনি দায়িত্ব পালন করতে আসেন এবং এসে কিন্তু সকালবেলা যখনই ভোট গণনা কেন্দ্রে ঢুকেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি হার্ট স্ট্রোক করে আর কি মারা যায় বলে আমাদেরকে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব রশিদুল আলম। আর যদি বলি যে জাকসু নির্বাচনের যে গণনা, এখন পর্যন্ত 15টি হল সংসদের ভোট গণনা করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে এবং পরবর্তীতে গণনা কার্যক্রম চলছে এবং গণনা কার্যক্রম আসলে কখন নাগাদ শেষ হবে এখনো কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন। এই গণনা কাজের যে ঢিলে তালে হচ্ছে এই বিষয়ে কিন্তু আসলে অনেক শিক্ষার্থী সহ যারা পর্যবেক্ষক আছেন অনেকেই কিন্তু বলছেন যে আসলে এই বিষয়টি কেন হচ্ছে এবং এটা কি আসলে এটা কি আসলে এটি কি আসলে এটি কি আসলে দীর্ঘ ৩৩ বছর ধরে নির্বাচন করেনি এবং না করার ফলে কি এরকমটি হচ্ছে কিনা, নাকি অন্য কোনো বিষয় আছে, এই বিষয়টি কিন্তু অনেকের মনে প্রশ্ন জেগেছে। মাত্র ১১,৮০০ ভোটারের গণনা কেন এত দীর্ঘ সময় লাগবে, এই প্রশ্নটি কিন্তু এখন জনমনে উকি দিচ্ছে। আর যদি আমরা বলি যে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ভালো একটি অবস্থান নিয়ে আছে। জাহাঙ্গীরনগরের পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু তারা বিচরণ করছে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা তারা দিচ্ছে। আমরা রাতের বেলা ছাত্র দলের যে মিছিলের কথাটি শুনেছিলাম এবং এই মিছিলের পরে কিন্তু আমরা ক্যাম্পাসের আশেপাশের যে এলাকা ঘুরে দেখেছি যে ক্যাম্পাসের যে গেটগুলো আছে এবং আশেপাশে এলাকায় বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিরা অবস্থান নিয়েছিল এবং এই অবস্থান কিন্তু দীর্ঘ রাত পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান ছিল এবং এতে কিন্তু ক্যাম্পাস এলাকার আশেপাশের যে এলাকাগুলো আছে তাতে কিন্তু ওইসব এলাকাতে কিন্তু একটি উত্তেজনাকর পরিবেশের তৈরি হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। তবে ক্যাম্পাসের ভিতরে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে এবং ভোট গ্রহণ চলছে এবং এই ভোট গ্রহণ কখন শেষ হবে এখনো পর্যন্ত আমাদের কিন্তু নিশ্চিত করতে পারেনি। এই ছিল জাকসু নির্বাচনের সর্বশেষ খবর আমার কাছে। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি খায়রুল, জানাচ্ছিলেন জাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ করে অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। সকালে অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। জাবির চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক। তিনি জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন কেবল একটি সাধারণ নির্বাচন নয়, এটি হবে ফাউন্ডেশনাল ইলেকশন, যার মাধ্যমে বাংলাদেশের আগামীর পথরেখা নির্ধারিত হবে। তাই নির্বাচন সামনে রেখে মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করা জরুরি। একই সঙ্গে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনেরও কোনো বিকল্প আমাদের হাতে নেই, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে তিনি একথা বলেন। 2 ঘণ্টা ব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া পর্যালোচনায় গঠিত 6 সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলো উত্থাপন করা হয়। কমিশন সদস্যরা জানান, খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে। এই বিষয়টিকে সামনে এগিয়ে নিতে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ, কমিশন সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অপরদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও বৈঠকে অংশ নেন। অটোরিকশা দখলে পুরো মহানগরী বরিশাল। দুর্ঘটনা আর তীব্র যানজটে নাকাল নগরবাসী। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এদের বেপরোয়া গতি, আনতে পারছে না শৃঙ্খলায়। অসহায় যেন পুরো প্রশাসন। নগরী ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। ৫৮ বর্গমাইলের ৩০টি ওয়ার্ডের ছোট শহর বরিশাল। নগরবাসী আজ অসহায় হয়ে পড়ছে হলুদ অটো কিংবা ব্যাটারি চালিত অটোরিকশার কাছে। ছোট বড় সকল সড়ক দখলে নিয়ে টেসলা নামধারী অটোরিকশাগুলো। মাদারীপুর, গৌরনদী, পটুয়াখালী, ভোলা ও খুলনা থেকে দিনে রাতে মহাসড়ক দিয়ে কয়েক হাজার ব্যাটারি চালিত অটোরিকশা চলে আসে এ নগরীতে। পরিসংখ্যান বলছে, বিগত মেয়র ও তার চাচা প্রায় ৮৫০০ অটোরিকশা চালানোর অনুমোদন দেয়, যা বেশিরভাগই অবৈধ। হলুদ অটো রিক্সায় যে ব্যাটারি চালিত, ওরা যে কায়দায় গাড়ি চালায়, প্রতিনিয়ত ওদের কারণে দুর্ঘটনা ঘটছে। এখানে অবৈধ সব গাড়িগুলো চলতে আছে। আমরা লাইসেন্স নিয়েও এর কোনো প্রতিক্রিয়া পাই না। কিছু নাই বিধে এই অটো চালাই। বর্তমানে কি পরিমাণ অটোরিকশা রয়েছে বরিশালে তার সঠিক পরিসংখ্যানই নেই সিটি কর্পোরেশন বা প্রশাসনের কাছে। নগরবাসী দ্রুত এ থেকে মুক্তি চায়। নগরবাসী এ থেকে নিস্তার চাই। আমরা চাই যে অচিরেই জনগণকে ভোগান্তি থেকে পুলিশ কমিশনার এবং সিটি কর্পোরেশন রেহাই দেয়। দায়িত্বে যারা আছে এটা যদি দেখে তাহলে এটা আমাদের জন্য বেনিফিশিয়াল হয়, না হলে তো যে কোনো সময় আমরা আসলে যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। আমরা যাত্রী হিসেবে এই গাড়িতে নিরাপদ না। পর্যাপ্ত ডাম্পিং না থাকায় অসহায়ত্বের কথা জানান ট্রাফিক বিভাগ। সমস্ত গাড়ি বর্তমান চলাচল করছে নগরীতে, এগুলো আমরা প্রতিনিয়তই আটক করছি, জরিমানা করছি। আমরা এখানে গাড়িকে আটক করে রাখবো, আমাদের পর্যাপ্ত রকম ডাম্পিং নাই। অবৈধ অটোরিকশা বন্ধে দ্রুত অভিযান শুরু করার কথা জানিয়েছেন সিটি কর্পোরেশন। ট্রাফিক পুলিশ যা আছে তাদের সাথে নিয়ে আমরা সিটি কর্পোরেশন, আমাদের স্টাফ আছে, আমরা যৌথভাবে একটা অভিযান করব। এই অভিযানের ফলে যেখানে অনুমোদন ছাড়া যে সমস্ত অটোরিকশাগুলো আছে সেগুলো যেন ঢুকতে না পারে। অদক্ষ চালকের বেপরোয়া গতির এসব ব্যাটারি চালিত অটোরিকশা ঘটাচ্ছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। তাই এখনই এদের নিয়ন্ত্রণ করা না গেলে আগামীতে বড় ধরনের হুমকির মুখে পড়বে গোটা বরিশাল। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। নিত্যপণ্যের দাম প্রতিদিন যেন নতুন উচ্চতা ছুঁইছে। বাজারে গেলে ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। এ নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, বাড়ছে ক্ষোভ। শাকসবজি, মাছ, ডিমের দাম আগের তুলনায় কমেছিল, কিন্তু গত 2 থেকে 3 মাসে পরিস্থিতি আবার উল্টো পথে হাঁটছে। এখন বাজারে 70 থেকে 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া দুষ্কর। কয়েক ধরনের সবজির দাম নিয়মিত সেঞ্চুরি হাঁকাচ্ছে। ডিমের ডজন যেটি কিছুদিন আগে 110 থেকে 120 টাকা ছিল, তা এখন 150 টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে পটল, করলা, ঝিঙ্গে, কাঁকরোল, ঢেঁড়স সহ অধিকাংশ সবজির দাম 80 থেকে 100 টাকা কেজির নিচে নামছে না।
ফুলকপি ও টমেটো বিক্রি হচ্ছে 120 টাকায়, শিমের দাম উঠেছে 160 টাকায়। তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে শুধু কাঁচা পেঁপে, মূলা আর চিচিঙ্গা। এমন পরিস্থিতিতে অনেকেই ছোট করছেন তাদের বাজারের তালিকা। দর্শক, মালিবাগ কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি শিমুল খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শিমুল, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আপনি আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন, আপনি আসলে বাজারে প্রত্যেকটি কাঁচা বাজার অর্থাৎ যে সবজিগুলো রয়েছে 80 থেকে 100 টাকা 120 টাকার মধ্যে সীমাবদ্ধ। কোনোভাবেই এই সবজিগুলোর দাম নিচে নামছে না, অর্থাৎ যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের নাবিশ্বাস উঠেছে। এবং আমি যদি মাছের বাজার গুলোর কথা বলি, মাছের বাজারও কিন্তু সেই একই অবস্থা। ক্রেতারা বলছে তারা আসলে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং বিক্রেতারা বলছে কিছুটা দাম কমেছে। এই মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। একজন ক্রেতা রয়েছেন আমাদের কাছে, আমরা একটু জানবো আপনার কাছে যে নাবিশ্বাস উঠেছে মানুষের কাঁচা বাজার। এটি আমাদের যারা সাধারণ ক্রেতারা রয়েছে তারা বলছিল। আপনি তো বাজার করতে এসেছেন, কি দেখলেন? বাজারের অবস্থা অনেক খারাপ, অনেক দাম। আমি আসছি 5,000 টাকা নিয়ে আসছি, আমি একজন ব্যবসায়ী। তো আমি চিন্তা করতেছি যে আমার 5,000 টাকা, আমি মাত্র 2-3টা আইটেম কেনাকাটা করেছি। একটা ইলিশ মাছ কেনার জন্য আসছি আসলে মূলত আজকে। ইলিশ মাছের দাম এত বেশি, আমার মানে সাধারণ মানুষ খাওয়া সম্ভব না। আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ, আমরা এই মাছটাই আমরা খাবো হচ্ছে কম দামে, অথচ বাজারের সর্বোচ্চ দাম এটা। 1 কেজির একটা ইলিশ মাছ দাম বললাম 2200 টাকা, 500 গ্রামের একটা ইলিশ মাছ দাম বললো 1600 টাকা, 200 গ্রামের একটা ইলিশ মাছ বললো 800 টাকা। তো কিভাবে কিনবো? আমি আজকে ইলিশ মাছ কিনতে পারি নাই, আরো একদিন আসছিলাম। তো আমার সরকারের কাছে একটা আবেদন থাকবে, ইলিশ মাছটা বিশেষ করে এই যে সরকার আছে মানে দেশের পাশের দেশে পাঠালো, ইন্ডিয়ায় ইলিশ পাঠিয়ে দিল, সেটি খুবই কম দামে, প্রায় 1100 টাকা, একটু কম বেশি। তবে এটি আসলে কি আমাদের জন্য, আসলে এটি আপনাদের জন্য কেমন ভাবে দেখছেন? সরকারকে তো মানুষ সবসময় বলে, আমরা বলি, আমরা নিজেরা যেখানে খেতে পারতেছি না, দেশের বাইরে কম দামে যায়, অথচ আমরা কিনতে আসলে 1 কেজির ইলিশ মাছ 2200 টাকা। আমার সরকারের কাছে, সরকার আসলে বুঝি না, সরকার আসলে বলে জনগণের, সরকার যখন আছে তার হয়ে যায়, সরকার জনগণ হয় না কখনো। আমার সরকারের কাছে একটা বিষয় সবসময় বলা থাকবে, ইলিশ মাছটা যেন আমরা কম দামে খেতে পারি, এই জিনিসটা যেন সরকার একটু খেয়াল করে। আর অন্যান্য কাঁচা বাজার বলেন, দেশীয় মাছ বলেন, এগুলোর দাম তো সবসময় বেশি। প্রত্যেক দিন প্রত্যেক সময় এখন বাজারে আসা যায় না, এত দাম, বাজারের জিনিসপত্র এত দাম, মানে কিনা যায় না আসলে। মাছ, দেশীয় মাছ কিনতে গেলেও তাও পারি না, মানে অল্প কিছু মাছ নিয়েছি, এখন চলে যাব। আমি একজন ব্যবসা হয়ে পারতেছি না, আমি জানি না সাধারণ মানুষ কিভাবে তারা এই জীবন যাপন করতেছে। খুবই বাজে অবস্থা। সরকার শুধু বলে, মুখে একটা করে আরেকটা, ওনারা নিজেদের, ওনার জনগণের না কখনো। তো আমার আবেদন থাকবে যে ইলিশ মাছটা যেন দেশের বাইরে না গিয়ে, ইলিশ মাছটা বিশেষ করে অনেক স্বাদের একটা মাছ, আমাদের জাতীয় মাছ, যেন ইলিশ মাছটাকে তারা দেশের বাইরে না দিয়ে বাংলাদেশের মানুষকে যেন খাওয়াইতে পারে অল্প দামে, এই জিনিসটা যেন সরকার করে। ধন্যবাদ আপনাকে। সাবজেক্ট, আপনি শুনছিলেন যে একজন ক্রেতা রয়েছিল, তার প্রতিক্রিয়া। আমি যদি ঠিক অন্যান্য জিনিসের দামগুলো বলি, ডিমের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে, সেই সাথে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 20 টাকা বৃদ্ধি পেয়েছে। এতে যে ক্রেতা বিক্রেতার যে মিশ্র প্রতিক্রিয়া, অর্থাৎ ক্রেতারা বলছেন তাদের নাবিশ্বাস উঠে গেছে। গত কয়েক মাস থেকেই এমন বাজারে অস্থিতিশীল হয়েছে। ক্রেতা যারা রয়েছেন তারা সরকারের যে দায়িত্বশীল কর্মকর্তা রয়েছে তাদের দুশ্চেন। এই বাজার সিন্ডিকেটের কবলে আবারও পড়েছে এই সাধারণ মানুষের বাজার। সাবরিনা, এই ছিল আমার কাছ থেকে মালিবাগ কাঁচা বাজার থেকে সর্বশেষ আপডেট। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মালিবাগ কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি শিমুল খান। এবারে গ্রাম বাংলার খবর। মুসলিম যুগের নবাব বাদশাদের আমলে নৌকা বাইচ বেশ জনপ্রিয় ছিল। সময়ের পরিক্রমায় গ্রাম বাংলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ এখন প্রায় বিলুপ্তির পথে। সুস্থ বিনোদনের লক্ষ্যে এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবিগঞ্জে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, যা দেখতে ঢল নামে হাজার হাজার নারী পুরুষের।
হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। কোনো এক সময় বর্ষা মৌসুমে হাওর বিলে ঢাকঢোল পিটিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হতো, কারণ গ্রাম বাংলার মানুষের প্রধান বিনোদনের মাধ্যম ছিল এই নৌকা বাইচ। যদিও কালের বিবর্তনে হারাতে বসেছে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা, তবে সুস্থ বিনোদনের লক্ষ্যে ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামবাসী। এ প্রতিযোগিতায় জেলার 7টি নৌকা অংশ নেয়। এর মধ্যে টঙ্গীরঘাট এলাকার আফসার মিয়া নৌকাকে হারিয়ে ফাইনালে বিজয়ী হয় একই গ্রামের কালামিয়া। ভালোই লাগলো, ডরের সামনে আমার কাছে ভালো লাগলো, আনন্দ ভালোই লাগলো। এই নৌকা বাইচটা যাতে চলিত থাকে, এটা এই মনে করো আমরা সবসময় থাকতো নৌকা বাইচটা। দীর্ঘদিন পর নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে এসে হাজার হাজার নারী পুরুষের ঢল নামে। প্রতি বছর এমন আয়োজনের দাবি দর্শনার্থীদের। আমরা এখানে অনেক দূর দূরান্ত থেকে আইছি নৌকা বাইচ দেখতাম, দেখতে অনেক আনন্দ পাইতেছি। নৌকা বাইচ হয়, নৌকা বাইচ আমরা অনেক মানুষ হয়, নৌকা বাইচ হয়, নৌকা বাইচ খুব ভালো হয়। গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য নৌকা বাইচ, যারা এই ধরনের নৌকা বাইচ আয়োজন করে যাতে প্রত্যেক বছর এই ধরনের নৌকা বাইচ মানুষের মধ্যে উপহার দেয়, যাতে মানুষ যাতে এই আনন্দটা উপভোগ করতে পারে। তরুণ ও যুব সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নৌকা বাইচের এই আয়োজন। প্রতি বছর প্রতিযোগিতার এই ধারা অব্যাহত থাকবে আশ্বাস আয়োজকদের। অবমান কাল থেকে নৌকা বাইচ চলে আসছে, এটা হারিয়ে যাওয়ার পথে বিশিষ্ট মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরার উদ্যোগে আমরা আজকে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত। ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতা দিয়ে যুব সমাজকে বিভিন্ন আকাম কুকাম থেকে আমাদের রক্ষা করতে পারবে। ব্যতিক্রম এই আয়োজনে বিজয়ী দলকে প্রথম পুরস্কার গরু এবং রানার আপ দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে ছাগল তুলে দেন আয়োজকরা। আবু সাইদ অপু, মাই টিভি। গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার যশোরের ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিকরগাছা উপজেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এ মন্তব্য করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলটির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শোয়েব হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুস্তফা কামাল সহ অন্যান্যরা। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার বক্তৃতা দিয়ে 91 সনে খালেদা জিয়াও ক্ষমতায় গেছিলেন, কিন্তু দেশকে 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ করেছেন। জিয়াউর রহমান সাহেবের আদর্শের বক্তৃতা দিয়ে 2001-এও বিএনপি ক্ষমতায় গেছিলেন। খালেদা জিয়া আবারও প্রাইম মিনিস্টার হয়েছিলেন। এই তার 2 বারে দেশ 5 বার দুর্নীতি চ্যাম্পিয়নশিপ লাভ করেছে। জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে কয়বার ক্ষমতায় যেতে চান? জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে আপনাদেরকে পাবলিক বারবার ক্ষমতায় নিয়েছে, কিন্তু আপনারা জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই। দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করেছেন। জামালপুরে বেগম খালেদা জিয়ার 18তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরে পৌরসভা সংলগ্ন জেলা পরিষদ মিলনায়তনের সামনে জামালপুর সদর উপজেলা ও শহর বিএনপি এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। সভায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লটন সহ অন্যান্যরা। পরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। সেই সময়টা খালেদা জিয়া তিনি নিজের জীবনের কৃতজ্ঞতা জানাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জিয়া পরিষদ। এই বাংলাদেশের গণতন্ত্র মুক্তির সংগ্রামে স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে এবং স্বৈরাচার মুক্ত আজকে এই বাংলাদেশ সংগ্রামে স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে এবং স্বৈরাচার মুক্ত আজকে এই বাংলাদেশ পাওয়ার পিছনে সব রায় দিয়ে গেছে আমাদের জন্য, আমাদের দলের জন্য, দেশের মানুষের জন্য। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি সেই সময়টা খালেদা জিয়া। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আরিফ, জানাচ্ছেন আরো কিছু খবর। আরিফ, ফলাফলের পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে?
জানান আমাদের। ধন্যবাদ আপনাকে। এখন পর্যন্ত আমরা যেটি তথ্য আপডেট তথ্য আছে সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি 15টি হল সংসদের যে নির্বাচন সেখানে 15টি হলের যে নির্বাচনটি হয়েছে সেখানে ভোট গণনা শেষ হয়েছে। আর সেই তথ্যটির সাথে সাথে আরও জানাতে চাই যে কেন্দ্রীয় সংসদের কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য আমরা হাতে পাইনি। এই হল সংসদের যে ভোট গ্রহণের পর যে ভোট গণনা হয়েছে ভোট গণনার পর কিন্তু আসলে কেন্দ্রীয় সংসদের বিষয়ে আসলে গণনা হতে পারে বা সেটি আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানি কি গতকালকে থেকে যে 9টা থেকে 5টা পর্যন্ত ভোট গণনা হয়েছে এবং ভোট গ্রহণ হয়েছে এবং ভোট গ্রহণের পর আমরা দেখি যে কিছুটা সময় বিলম্বিতও কিন্তু ভোট গ্রহণ হয়েছে, কারণ অনেকেই কিন্তু লাইনে দাঁড়িয়েছিল, তাদেরকে যারা লাইনে দাঁড়িয়েছিল তাদের ভোট গ্রহণ শেষ হওয়ার পর কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। তো এরপর আমরা দেখেছি যে ভোট গণনা শুরু হতে কিন্তু অনেকটাই দেরি হয়েছে। আমরা দেখেছি 21টি হলের যে ব্যালট বক্স আছে সেগুলো নিয়ে এসে এই নির্বাচন কমিশন ভবন সেখানে এসে ভোট গণনা শুরু করতে 10:15টার মতো সময় বেজে গেছে এবং সেখান থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। যেহেতু এই ভোট গণনাটি হয়েছে অ্যানালগ পদ্ধতিতে হচ্ছে, সে কারণে আসলে এতটা দেরি হচ্ছে। আমরা যতটুকু বুঝতে পারছি এখন যে গতকাল কিন্তু নির্বাচন কমিশনের এখান থেকে বলা হয়েছিল যে আসলে আজকে দুপুরের মধ্যে ভোট গণনা তারা শেষ করতে পারবেন, তবে এখন পর্যন্ত যে তথ্য আছে তাতে মনে হচ্ছে না যে দুপুরের মধ্যে এই ভোট গণনা শেষ হবে। এখন পর্যন্ত আমি বলেছি যেটি 15টি হলের ভোট গণনা এখন পর্যন্ত শেষ হয়েছে। এই গতকালকেই আমরা দেখেছি যে এই ভোট গ্রহণের ঠিক শেষ দিকে বিকেলের পরে কিন্তু আসলে ছাত্রদল সমর্থিত প্রার্থী ভোট বর্জন করেছিল। প্যানেলটি যেটি রয়েছে সেটি ভোট বর্জন করেছে এবং তারা নানা অনিয়মের অভিযোগ উঠিয়ে কিন্তু এই ভোট বর্জন করে। পাশাপাশি আরও 4টি প্যানেল কিন্তু তারা আংশিক প্যানেল তারা ভোট বর্জন করে। এই মুহূর্তে আসলে আমি যেটি দেখতে পাচ্ছি যে তারা যে আপনি বলেছেন যে অ্যানালগ পদ্ধতিতে যেহেতু ভোট গণনা হচ্ছে সেখানে কিন্তু আসলে প্রত্যেকটি ব্যালটকেই কিন্তু আসলে আলাদাভাবে গণনা করতে হচ্ছে, এই কারণে আসলে এতটা দেরি হচ্ছে। এই যে নির্বাচন সেটিতে আসলে যে 21টি হল রয়েছে 21টি হলে ব্যাপক কিন্তু প্রার্থী রয়েছে, সেই প্রার্থী তো রয়েছে। কেন্দ্রীয় সংসদে যে 25টি পদ রয়েছে সেই 25টি পদের বিপরীতেও 100-এর উপরে যে প্রার্থী ভিপি সহ সেগুলো রয়েছে, সেগুলো গণনা করতে কিন্তু অনেকটাই লেন্দি হচ্ছে। আরেকটি তথ্য জানিয়ে রেখে আমরা একটি তথ্য জেনেছি, এখানে একজন শিক্ষিকা তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে কিন্তু হাসপাতালে নেওয়ার পর তিনি আমরা যতটুকু জানতে পেরেছি তিনি মৃত্যুবরণ করেছেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন। তবে আমরা নির্বাচন যে কমিশনার রয়েছে বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন এই ঘটনাটিতে কোনো আসলে প্রভাব পড়েনি ভোট গণনার উপরে। তারা কিন্তু স্বাভাবিকভাবে যেভাবে ভোট গণনা করছিলেন সেটাই করছেন এবং তারা নিশ্চিত করেছেন যে তিনি অসুস্থ ছিলেন। তো এই আসলে জাহাঙ্গীরনগরে এখন পর্যন্ত আসলে আমার কাছে এই তথ্যই রয়েছে এবং আমরা আশা করছি আগামী যে সংবাদ রয়েছে সেই সংবাদে আসলে আরও বিস্তারিত জানাতে পারবো আপনার মাধ্যমে। আরিফ, আপনাকে ধন্যবাদ। জাকসু নির্বাচনের ফলাফলের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এসএম আরিফ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। পিরোজপুরের বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির 1 নং সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক। এ সময় পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুরে শারদীয় দুর্গাপূজা 2025 উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার, মহেশপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহেশপুরের সভাপতি সারওয়ার হোসেন সহ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৫ নং বিরুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হোসাইনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে এক সংবাদ সম্মেলন করেছেন তিনি। স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান শামসুল হোসাইন বলেন, সম্প্রতি সময়ে ফেসবুক ও কিছু অনলাইন গণমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালন করে আসছে। অভিযোগকারীরা তাদের অভিযোগে আমাকে আওয়ামী দূষর বলে রং লাগানোর হীন চেষ্টা করছে, যা তাদের হীনমন্যতার বহিঃপ্রকাশ। ঈর্ষান্বিত ও প্ররোচিত হয়ে কেউ কেউ এ অপপ্রচারে লিপ্ত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচন করতে গিয়ে আমার যেমন শুভাকাঙ্ক্ষী ছিল, তেমনি প্রতিপক্ষও ছিল।